পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গায়ে হাত পায়ে যেইটুকু জায়গা খালি আছে ধরছি, আর সারা গায়ের রোম খাড়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই গানগুলো না আমাদের ইমোশনস। যখন এই গানগুলো করি অটোমেটিক্যালি চোখ ভিজবে, গায়ের রং খাড়া হবে, তারপরেই তো বোঝা যাবে যে না আমরা রবি ঠাকুরের কত বড় ভক্ত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা কথা প্রথমে বলবো, তারপরে গিয়ে কন্ট্রোভার্সি শুরু করব। কারণ এই টপিকটা বলবো না, এই পয়েন্টটা কিছুদিন আগের। আমি ওই ভিডিওটাতে বহু কিছু মিস করেছি। আজকে আবারও একটা বিশাল বড় কিছু জানতে পেরেছি, শুনতে পেয়েছি নিজের কানে, যেটা কিনা আমি বিশ্বাস করতে পারছিলাম না। যে হ্যাঁ, শুনেছিলাম, একজনের মুখে শুনেছিলাম যে এরকম একটা শিক্ষা দেওয়া হয়েছে বাচ্চাটাকে, কিন্তু বাচ্চাটার মুখ থেকে শুনে সিরিয়াসলি বলছি, বুকের ভেতরটা থেকে যেন কেউ হার্টটা বের করে নিয়ে গেছে, এরকম একটা ফিল হচ্ছিল। আর সেই কারণেই এই গানটা কিন্তু গাওয়া। আজকের এই গানটা কিন্তু পুরনো ভালো স্মৃতিকে মনে করে আমি গাইনি, একটা খারাপ স্মৃতিকে মনে করে আমি গেয়েছি। তো সেটা হলো ফন্দীপের মায়ের পেটের বোন। তার আগে বলে নি, ভিডিওটা যে ফন্দীপ আর মিনাকে নিয়ে হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পেরেছো। ফন্দীপের মায়ের পেটের বোন যখন দিদা মারা যায়, দিদামা যখন মারা যায়, তখন কিন্তু দিদি একটা কথা বলেছিল, মিনার অরিজিনাল যে ননদ, সে একটা কথা বলেছিল যে বাচ্চাটাকে শেখানো হয়েছে যে তার মা মারা গেছে। তোমরা আশা করছি বুঝতেই পারছো যে দিদামা মারা গেছে, সেটাও প্রায় বছর ঘুরতে যায়। তাহলে মিনা যেদিন বাড়ি থেকে বেরিয়ে যায় তার পরপরই বাচ্চাটাকে এই শিক্ষা দেওয়া হয় এবং এটা শেখানো হয় যে ওর মা মারা গেছে। ওই বিষয়টা নিয়ে অনেক তোলপাড় হয়। ফন্দীপ তোলপাড় করে না, ফন্দীপের যেই পোষ্য দালালগুলো রয়েছে তারা প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করে ফন্দীপের মায়ের পেটের দিদিকে ভীষণ পরিমাণে হ্যারাস করে এবং মেন্টালি অত্যাচার করে, প্রচুর বদনাম করে, সেই মাত্রাতিরিক্ত অকথ্য ভাষায় গালাগালি দেয়। তো সেই কথাটা যে কত বড় সত্যি কথা ছিল, আসলে ওর তো মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না, ওর মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। আজকে আমি পুনরায় শুনলাম, আমাকে এক দিদিভাই মেসেজ করলো যে তুমি কি ওই কথাটা শুনেছো সুতপা, যে বাচ্চাটা নিজের মুখে বলছে যে আমার মা তো মরে গেছে। আমি ভাবলাম হয়তো ওই ফন্দীপের যে মায়ের পেটে দিদি আছে, সে হয়তো তার কথাটাই হয়তো এই দিদিভাই বলছে আমাকে। তখন আমি বললাম কোন ভিডিওতে করেছে, কোন ভিডিওতে, কোন জায়গায়, আমাকে একটু বলো। বলল সেই ভিডিওতেই, যেখানটায় কিনা কুমড়োর ছক্কা রান্না করা হচ্ছিল সেই ভিডিওটাতেই বলেছে। আমি দেখলাম 13 মিনিট 19 সেকেন্ডে এরকম একটা টাইমিং হবে, যখন ওই যে ছোলা টোলা দিয়ে যখন ফন্দীপ বলল এই যে কুমড়োর ছক্কা রান্না করা হচ্ছে, তখন ওই একজন ব্যক্তি যে উপস্থিত ছিল সেটা তো ফন্দীপ আজকে নিজের মুখে স্বীকার করে দিয়েছে, সেই বিষয়ে অনেক পরে আসছি, আগে এইটা ক্লিয়ার করে নি। ওই মহিলাটি জিজ্ঞাসা করেছে যে বাবা মায়ের কথা, তখন বাচ্চাটি বলছে আমার বাবা আছে, মা মরে গেছে। আমি জানি এই কথাটা বলে ভিডিও করা এবং আমার এই ভিডিওটা যদি মিনা দেখে ওর হৃৎপিণ্ডটা কতখানি ক্ষতবিক্ষত হবে আমি সেটা ভালো মতন জানি। কিন্তু সেই দিন যে ফন্দীপের নিজের দিদি কথাটা বলেছিল যে বাচ্চাটাকে শেখানো হয়েছে যে তার মা মারা গেছে, সেটা যে 1000% খাঁটি সোনার মতন সত্যি, সেটা এই বাচ্চাটার জবানবন্দি থেকে বোঝা গেল। ওইটুকু পার্ট যদি যেই দিন বাচ্চা নিয়ে ফাইনাল ডিসিশন হবে সেই দিন যদি এইটুকু পার্ট
যিনি বিচারপতি থাকবেন তাকে যদি শোনানো যায় যে বাচ্চাটাকে শেখানো হয়েছে যে তার মা মারা গেছে, যেই পরিবারের সদস্যগণ একটা দুধের শিশুকে শেখায় যে তার মা মারা গেছে, তার মা জীবিত রয়েছে, তারপরেও তাকে শেখায় যে তার মা মারা গেছে, তাহলে তারা বাচ্চাটার প্রতি, বাচ্চাটার জন্য কতখানি হার্মফুল সেটা আশা করছি বিচারপতির কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই বাচ্চার কাস্টাডি বিষয়টা জানো তো কোনো ক্রাইম কেসের মতন না যে এভিডেন্স আসবে তারপরে সেই অনুযায়ী বিচার হবে। এটা সম্পূর্ণ একটা প্রসেসের মধ্যে দিয়ে তো অবশ্যই যায়, তারপরেও অনেক কিছু ইমোশনাল বিষয় আছে যেটা কিনা দেখে বিচারপতিরা বিচার করতে পারেন। বাচ্চার কাস্টাডি কেস কিন্তু এরকম আমি বহু এরকম অরিজিনাল ঘটনা দেখেছি, শুনেছি। ঠিক আছে, যে পাওয়ার কথা একজনার, কিন্তু বিচারপতি যখন দেখলেন যে না এর কাছে থাকলে পরে বাচ্চার ক্ষতি হবে, তখন অপর পক্ষের কাছে দিয়ে দেওয়া হয়। আর এখানে এই কথাটার পরিপ্রেক্ষিতে এটা পুরো স্পষ্ট যে বাচ্চাটাকে কত রকম ভুলভাবে শিক্ষা দেওয়া হয়েছে এবং অপরাধ করা হয়েছে। একটা বাচ্চা তার মা জীবিত আছে তাকে বলা যে তার মা মারা গেছে, ফন্দীপ এটা বুঝতে পারছে না যে ইন ফিউচারে ওর কাছে কত গভীর প্রশ্ন ফেস করতে হবে, ওকে কত গভীর বেদনাদায়ক প্রশ্ন ফেস করতে হবে। যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে বলবে হ্যাঁ আমার মা তো মারা গেছে, কিন্তু চারপাশ সমাজ আমাদের এমন যে কোনো বাচ্চা যদি অ্যাডপ্ট করে নিয়ে আসা হয় না, তার মানে কি বলবো, সে হয়তো জানেই না যে তাকে অ্যাডপ্ট করে নিয়ে আসা হয়েছে, কিন্তু সমাজ জানিয়ে দেবে, কারণ এর নামই হচ্ছে সমাজ। আর বাচ্চাটাকেও জানিয়ে দেবে কে বলেছে তোর মা মারা গেছে, তোর মা জীবিত আছে, এই দেখ তোর মা। আর এখন ফোনের যুগ, তখনই ফন্দীপ কি উত্তর দেবে? তো আমি এই বিষয়টার উপরে দৃষ্টিপাত করতে বলবো মিনাকে, এবং এই বিষয়টাকে নিয়ে বিচারপতির কাছে দেখানোর জন্য বলবো। এই শিক্ষাটা যে কতখানি ভয়ঙ্কর শিক্ষা এবং কতখানি হিংস্র ওই পরিবারের লোকজন, তার কিন্তু একটা উদাহরণ। ঠিক আছে, এটা আমার কাছে আজকের ভিডিও শুরু করার ফার্স্ট বিষয়বস্তু ছিল। কি সাংঘাতিক হলে পরে একটা বাবা সহ তার ঠাকুমা দাদু এতটা জঘন্য শিক্ষা দিচ্ছে, জঘন্য কথা শেখাচ্ছে যে তার মা নাকি আর জীবিত নেই। এটা ভাবা যায়? এর থেকে বোঝা যায় না যে মিনা 5টা বছর কি সহ্য করেছে? এ থেকে তো পুরো স্পষ্ট। যদিও বা সেই বাড়ির মেয়ের উপরে যেই অত্যাচার হয়েছে, তাকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে, সেটাই যথেষ্ট, সেটাই আমাদের বোঝার জন্য যথেষ্ট। একটা সেন্সিবল মানুষ হিসেবে আমরা বুঝতে পারি যে ওই বাড়িতে কি হয় বা কি হয়েছে। আর এই বাচ্চাটার কথাবার্তা শুনে সেটা আরো স্পষ্ট যে সেই দিন ফন্দীপের নিজের দিদি একটাও মিথ্যে কথা বলেনি। এত মানুষের হায় নিয়ে কেউ কি ভালো থাকতে পারে? এত মানুষের কষ্ট, এত মানুষের মানে কি বলবো চোখের জল নিয়ে কেউ ভালো থাকতে পারে কি? তো যাই হোক, এইবার চলে আসি মিনার ভিডিওতে। প্রথমে মিনাকে নিয়ে বলবো, তারপর ফন্দীপকে নিয়ে বলবো। কালকে আমি একটা কমেন্ট পেয়েছি যে দেখতে দেখতে কার কার ঘুম পেয়ে গেল, কন্ট্রোভার্সি মানেই হনুমানের মতন আমি লাফ দিলাম, চিৎকার চেঁচামেচি করলাম। আমি মনে করি না সেটা কন্ট্রোভার্সি। যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা যদি সেন্সিটিভ হয়, আমি সেটাকে নিয়ে ছাগলের মতন চিৎকার করব, হ্যাঁ কুকুরের মতন ঘেউ ঘেউ করব, সেটা তো আমি করতে পারি না। সেন্সিটিভ টপিক সেন্সিটিভিটির সঙ্গে হ্যান্ডেল করতে হবে। কমেডি টপিক কমেডির সাথে আলোচনা করতে হবে। একটা দুঃখের বিষয়, একটা সেন্সিটিভ বিষয়, সেটাকে আমি ছ্যাবলার মতন ছ্যাবলামো করলাম। যারা যারা কন্ট্রোভার্সির নামে চিৎকার চেঁচামেচি খিস্তি খামারি ছ্যাবলামো দেখতে পছন্দ করে, তাদের আমার চ্যানেল দেখার দরকার নেই, পোষাবে না তাদের। আচ্ছা, মিনার ভিডিওতে আসি। সেটা হলো, প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যে মিনা যে ফ্ল্যাটটা নিয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে নিচে কিছুটা জায়গা সাদা রং করা, তারপরে একটা পোর্শন পর্যন্ত একেবারে খাপছাড়া রং করা, যেটাকে মানে কি বলবো বাচ্চারাও এর থেকে ভালো কিছু করতে পারে। তো এটার পেছনে একটাই কারণ বলে আমার মনে হয়েছে, অনেক দিন ধরেই মনে হয়েছে, বলবো ভাবছি, বাট আজকে বলছি। সেটা হচ্ছে ড্যাম ধরেছে। যেই সব জায়গায় ড্যাম ধরেছে সেই সব জায়গাকে কাভার আপ করার চেষ্টা করা হয়েছে, যাতে করে ফ্ল্যাটটা সেল করতে সুবিধা হয়। আর মিনার মতন এরকম বহু মানুষ আছে
যারা কিনা একটু কম খরচে কম পয়সায় রেডি টু মুভ ফ্ল্যাট চায়। রিসেল হলেও অসুবিধা হয় না, রিসেল হলে পরে প্রাইসটাও কম থাকে, তারপরে হচ্ছে তোমার সবকিছু সেট ফেট করাই থাকে। আজকে আমি কথা বললাম, কিছুদিনের মধ্যেই আমি ফ্ল্যাটে প্রবেশ করে গেলাম, এরকম একটা বিষয়। তো আমি বহুদিন ধরেই ভাবছিলাম বলবো। তো মিনা, তুই যে ফ্ল্যাটটায় গেছিস সেই ফ্ল্যাটে তোর কামরাটা হওয়া মানে সব কটাতেই হওয়া, তো সেই ফ্ল্যাটটার মধ্যে ড্যাম ধরেছিল। তো সেই কারণের জন্য সেই ড্যামগুলোকে ঢাকার জন্য ওইভাবে রং করানো, অথবা কেউ যদি আসে দেখে এরকম ড্যাম খেয়ে গেছে, সে নেবে না। এটা হচ্ছে আমার মতামত। আর এটা হয় ছত্রাকের মতন চারিদিকে যেইভাবে ফ্ল্যাট বিল্ডিং গজিয়ে উঠছে না, পাঁচতলা একটা থাকে, কি যেন বলে তোমার, ওটার থাকে, আরে বলো না, লাইসেন্স টাইসেন্স, এরকম একটা অনুমতি পারমিশন থাকে। তো আর বড় বড় যেগুলি হয় সেগুলির তোমরা দাম আমাদের কাছে ধরা ছোঁয়ার বাইরে। সেগুলো শুরুই হয় 30 লাখ থেকে অনওয়ার্ড, অর্থাৎ 1 BHK শুরুই হয় 30 লাখ থেকে। একটা সোলার সিটি জোকাতে একটা হয়েছে, সেখানটায় দেখাচ্ছে অনওয়ার্ড মানে শুরু হচ্ছে তোমার 25 লক্ষ থেকে। বুঝতে পারছো? 25 লক্ষ থেকে শুরু। আর এখন যে ছত্রাকের মতন চারিদিকে ফ্ল্যাট বিল্ডিং গুলো গজিয়ে উঠেছে, সেখানে 25 লক্ষ টাকায় 2 BHK ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তাও ওই 700, 750, 800 স্কোয়ার ফিটের মধ্যে হয়ে যাচ্ছে। একটু যদি মানে ক্রাউডি এলাকা না থাকে, সেখানে তো 25 লক্ষ টাকায় আরামসে 800, 850 পর্যন্ত স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয়ে যাচ্ছে 3rd, 4th ফ্লোরে। বুঝতে পারছো? তো আমার সেটাই মনে হলো যে মিনার ফ্ল্যাটটা ড্যাম খেয়েছে, ওর জন্যই ওই রকম ভাবে খাপছাড়া করে রং করা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আগের দিন যেই ডিমের কারিটা করা হয়েছিল, সেই ডিমের কারির যে কারিটা রয়েছে সেটা কড়াইয়ের মধ্যে ওইভাবে রেখে ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এটা মোটেও হাইজিনিক নয় মিনা। এটা কি করতে হতো, তোকে একটা বাটির মধ্যে নিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিতে হতো, তার উপরে কিছু চাপা দিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিতে হতো। ওইভাবে কড়াইতে রেখে ঝুড়ি দিয়ে ঢেকে রাখাটা আমার মনে হলো যেন আনহাইজিনিক। কারণ ছোট ছোট আরশোলা আসতেই পারে, এখন না পরবর্তীতে আসতে পারে। ইন ফিউচারে যদি কোনো কিছু রেখে দিতে হয়, ফ্রিজ তো আছেই, ওইভাবে রেখে দিস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলল পুরো বাড়িটা রং করার জন্য, ওই যে আমরা বলেছিলাম, তো আমি তো বলেছিলাম, আর কে বলেছিল আমি জানি না, যে বাড়িটা ওইভাবে নিজের থেকে রং করতে চেষ্টা করিস না, উল্টে আরো খাপচারা হবে, কারণ প্রফেশনালিস্ট দিয়েই তাই তো বলে। যাই হোক, যারা দক্ষ অভিজ্ঞ সেই মানুষকে দিয়ে করানো উচিত। তো যা অ্যামাউন্ট শুনলাম, ওই 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রং করাতে 55,000 টাকা নেবে, সেটা সত্যি বড় একটা অ্যামাউন্ট। যতই ও পয়সা ইনকাম করুক না কেন, 55,000 টাকা এক ধাপে দেওয়া, এটা কিন্তু একটুখানি চাপের। আমার যেন কেমন একটুখানি আশ্চর্য লাগলো, 55,000 টাকা। তাহলে ভাবো, আমাদের গোটা বাড়ি যদি এখন রং করানোর কথা ভাবি, তাহলে তো 1,50,000 টাকা ইজিলি নিয়ে নেবে, উইথ কালার আর মিস্ত্রি খরচ। ইজিলি 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার শুধু পুরো বাড়িতে রং করতে লেগে যাবে, তাই না? যদি ওই 850 স্কোয়ার ফিট, কারণ আমাদের বাড়িটা হচ্ছে 1400 স্কোয়ার ফিট, 1400 স্কোয়ার ফিট প্লাস ওপর নিচ ভেতর বাহির সব। আর ওর তো শুধু ভেতরটা রং করার কথা ছিল। 55,000, বাপ রে বাপ। না, এখন এই মুহূর্তে দরকার নেই। ও যদি নিজে কিছু পারিস করে থো, আর কি করা যাবে, কি আর বলবো। আমার মতে যেই সব জায়গায় খাপছাড়া শোন, ভালো কথা শোন, যেই সব জায়গায় খাপছাড়া রং রয়েছে, সেই জায়গাটুকুকেই তুই কর। হ্যাঁ, বেশি মানে দেওয়াল জুড়ে যেই কালারটা রয়েছে সেই কালারটাই নিয়ে এসে সেই কালারটা করে দে, যাতে কিছুটা হলেও ম্যাচ খেয়ে যায়। বুঝতে পেরেছিস? কারণ 55,000 টাকা খরচা করা এই মুহূর্তে কেন, যে কোনো মানুষের পক্ষে 55,000 টাকা ঘপাত করে দেওয়া কিন্তু একটু চাপের আছে। তো আমি যেটা বললাম সেই বুদ্ধিটা কিন্তু খাটিয়ে দেখতে পারিস। ওইভাবে যে আন্ডি সান্ডি করে রেখেছে, সেই রংটাকে পুরো ওয়ালে যেই কালার আছে সেই কালার দিয়ে করে থো। আচ্ছা, নেক্সট হচ্ছে, একটা কথা মনে পড়ে গেল মিনার একটা কথা শুনে। মিনা আজকে দেখলাম বলল যে ঘর মোছার যে মপ আছে সেটা দিয়ে যে ঘর মুছছে, অনেকেই ওকে বারণ করেছে যে ঠাকুরের জায়গাটুকু ওই মপটা দিয়ে যেন না মোছা হয়। লক্ষ্মীবন্ত মেয়ের মতো মিনা কিন্তু সেই কথাগুলো শুনেছে, আর মিনা কিন্তু বলেওছে যে তোমরা অনেকেই বলেছো যে ঠাকুরের ওই জায়গাটা যেন আমি ওটা দিয়ে না মুছি, কারণ পুরো ঘরটা ওটা দিয়ে মোছা হয়, তার জন্য ওটা দিয়ে যেন না মুছি, তার জন্য আমি একটা আলাদা কেঞ্জির টুকরো নিয়ে নিয়েছি। খুব ভালো করেছিস,
ভীষণ ভালো করেছিস। মনের মধ্যে আমাদের যে পবিত্রতা, সেখানটা তার সাথে কিন্তু কোনো সময় স্যাক্রিফাইস করা যায় না, কম্প্রোমাইজ করা যায় না। আমার যেমন আমার পবিত্রতা যদি তোমরা জিজ্ঞাসা করো, আমার কাছে পবিত্রতা হচ্ছে সত্যতা। সত্যি কথা বলে পরে আমি নিজের ভেতরটা পবিত্র ফিল করি। তো এরকমই অনেকের মানে ইয়েটা পবিত্র, সেটা আলাদা, ডেফিনেশনটা আলাদা। অবশ্যই ঠাকুরের জায়গা আমাদেরও মোছার জন্য আলাদা ন্যাকড়া আছে, সেটা আমি বলেছি। এইটা নিয়ে আমার একটা কিছু মনে পড়ে গেল। এরকম একটা কন্ট্রোভার্সি করতাম একটা কাল্পনিক চরিত্র নিয়ে, যাকে কিনা নিয়ে বহুবার আমি বলেছি যে এরকম যেই মপটা দিয়ে বাইরের উঠান পর্যন্ত মোছা হচ্ছে, রান্নাঘর মোছা হচ্ছে, সেটা দিয়েই ঠাকুরের সিংহাসনের তলা সবকিছু মোছা হচ্ছে। কিন্তু কখনো যেই কাল্পনিক চরিত্রকে নিয়ে বলেছি সে এত ঠেটা, এত ঘাটতারা, সে কখনো সেই কথাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। আজকে মিনাকে সবাই মিলে একবার বলেছে, মিনা কিন্তু সেই কথাটা শুনেছে। তো এটাকে বলে বুদ্ধি উইথ গুড হার্ট, গুড সোল, এটাকে বলে তাই। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃষ্টি দিনে মুখরোচক খাবার খাওয়া। হ্যাঁ মিনা, আমার যেন মনে হলো একটুখানি খোঁচা মারা হলো। খোঁচা মেরে, আসলে খোঁচা মারে না তো, খোঁচা মেরেই বৌদির দিকে তাকাচ্ছে। আমি তো পুরো বুঝে ফেলেছি এখন। মানে কি বলবো, চোখ মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারি কে কি বলতে চায়, কাকে নিয়ে বলতে চায়, কাকে পিঞ্চ করতে চায়, সবকিছু বুঝতে পারি। ওই যে আগের দিন ফোনদীপ যে বলছিল না, ইস বৃষ্টির দিনে কিছু খাওয়াও হলো না, বৃষ্টির দিনে সন্ধেটা পুরো বৃথা গেল, দিনটা পুরো বৃথা গেল, সেটাকে নিয়েই বেগুনি করে তারপরে ওই খোঁচাটা মেরেছিস না। দারুণ, চায়ের সাথে বেসন দিয়ে ভাজা ডিপ ফ্রাইড বেগুনি, উফ! বলি গ্যাস হয়নি? এই ওদের দেখেই আমার গ্যাস হচ্ছিল, একটু মুড়ি আনা লাগতো। বেগুনির সাথে যদি মুড়ি না হয়, বেগুনি ছাতা বৃথা। বুঝতে পেরেছিস? একটু মুড়ি আনতে পারতিস, মুড়ি নেই ঘরে, মুড়ি রাখবি ঘরে। আর হাতটা যে পুড়িয়েছিস, নিজের দোষেই পুড়িয়েছিস। আগে যেই পাত্রটার মধ্যে তুই ধুয়ে রেখেছিস সেটা ছাকনিওয়ালা যদি থাকতো, নিচ থেকে জলটা গড়িয়ে পড়তো, তাহলে ওইভাবে দিলে পরে ছিটতো না। আর নতবা আগে কড়াইয়ের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিবি। আমি সত্যি কথা বলছি বন্ধুরা, আমার রান্নাঘরে আমার 10 বছর কেটে গেল, কিন্তু আজ পর্যন্ত এই রকম ফোসকা পড়া আজ পর্যন্ত আমার হয়নি। কারণ আমি রান্নাঘরে গেলে আর বটিতে বসলে আমি ভীষণ সাবধান, ভীষণ পরিমাণে সাবধান। ওভার কনফিডেন্স আমি কোনো সময় কোনো কিছু মানে পুড়িয়ে ঠুরিয়ে ফেলিনি, কেটে ফেলিনি। একবার বটিতে আমার হাত কেটেছিল, সেটা হচ্ছে রসুন কুটছিলাম, তখন নিচে রান্নাবান্না হতো, শ্বশুর শাশুড়ি তখন নিচেই ছিল। শ্বশুর মশাই এসে, উচ্ছে কুটছিলাম, শ্বশুর মশাই এসে কি জানি জিজ্ঞাসা করছে, সে উত্তর দিতে গিয়ে ঘচাত করে কেটে গেল। ওই ফার্স্ট, ওই লাস্ট, বিয়ে করে আসার পরে আর আজ পর্যন্ত কোনোদিনও কাটেনি। আমি ভীষণ সাবধান থাকি। তো এইভাবে একটুখানি সাবধানতা অবলম্বন করবি, নতবা কিন্তু বিপদ যখন তখন ঘটতে পারে। আচ্ছা, এবার বলি, হ্যাঁ কি জানো, ম্যাজিক হেয়ার অয়েল, কি জানো নামটা, আদিবাসী হেয়ার অয়েল। 2 দিনে চুল পড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ রে, প্রমোশন করতে পাঠিয়েছে না, প্রমোশনের জন্য পাঠিয়েছে না, তার জন্য ভিডিওতে মেরে দিলি। প্রমোশনাল ভিডিও। এই মিথ্যা কথা কস কেন? একটা ওষুধ পর্যন্ত আমাদের শরীরে কাজ করতে না, ইনস্ট্যান্ট না, যেগুলো এই যে জ্বরের ওষুধ, সেই ইনস্ট্যান্টের কথা বলছি না। একটা যে কোনো ওষুধ আমাদের শরীরে কাজ করতে কম করে 28 থেকে 42 দিন পর্যন্ত সময় নেয়। সেখানে উপর থেকে আমরা একটা তেল লাগাচ্ছি, সেটা 2 দিনে কাজ করা শুরু করে দিয়েছে। ঘোর মিথ্যা কথা বলছিস, ঘোর মিথ্যা কথা। এত মিথ্যা কথা বলিস না, তুই এমনি প্রমোশন কর না, অসুবিধা নেই, কিন্তু এত মিথ্যা কথা মানুষের সামনে বলিস না, ঠিক আছে? নেক্সট হচ্ছে, তোর বৌদিকে দেখলাম বিছানার মধ্যে বসে নখ কাটছে। এটা কোন জায়গাকার নোংরামি? নখ কেউ বিছানায় বসে কাটে? আমরা সবসময় নখ কাটি স্নান করার আগে, ইমার্জেন্সি ক্ষুদ্রে খেদ্রে গেল সেটা তখন করে নি, বাট স্নান করার আগে বাইরে বসে কাটি নখ। সবসময় আমি ছোটবেলার থেকে দেখেছি, বাবাকেও বাইরে বসে কাটতে দেখেছি, আর সেই বাবাকে যা করতে দেখেছি সেটাই রয়ে গেছে অভ্যাস। বিছানার উপরে বসে বসে নখ কাটছে, তাও আবার রাত্রেবেলায় তো মনে হয় দেখলাম। বিছানায় বসে কখনো নখ কাটতে নেই, গিদ্রা। আচ্ছা যাই হোক, মিনাকে নিয়ে বলা সমাপ্ত হলো। এইবার আসি ফোনদীপের কথা। হ্যাঁ, ফোনদীপ বলছে ছেলের পড়াশোনায় বিশাল মন বসেছে, ডেইলি স্কুলে যাচ্ছে। আসলে ওই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা ইয়ার্কি মারা, তারপরে প্লে স্কুল তো খেলার মাধ্যমে যে শেখাচ্ছে, সেই একটা আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু স্কুলে যায়। কিন্তু আদৌ কতটুকু কি শিখছে সেটা তো ফোনদীপের কথার মাধ্যমেই প্রকাশ পেয়ে গেছে, যে লিখতে পর্যন্ত নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না।
ABCD লেখা, 1 2 লেখা, বলা, কতটুকু কি হয়েছে কিছুই জানি না, কিছুই দেখতে পাই না। আচ্ছা, নেক্সট, বাচ্চাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই। ফোনদীপের একটা কথা শুনছি দুদিন ধরে, বর্ষা শুরু হয়েছে তখন থেকে। বর্ষা হবে, কিছু না কিছু খেতেই থাকবো, কিছু না কিছু খেতেই থাকবো। বর্ষা মানে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, হরেক রকম খাওয়া। ইস, ইউটিউবটা ছিল বলে আজকে ফোনদীপের মুখ থেকে আমরা এরকম কথা শুনতে পাচ্ছি। আর ইউটিউবটা ছিল বলে ফোনদীপের মুখ থেকে এসব কথা শুনতে পেয়ে আমিও ক্যামেরা খুলে বলতে পারছি। সবকিছু ইউটিউবের দয়া। নতবা ভাবো, ইউটিউব যদি না থাকতো ফোনদীপকেও আর 5 জনের মতো কাজ করতে বেরোতে হতো। এইবার যারা কাজ করতে বের হয়, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই, প্লাস যারা পড়াশোনা, যারা বিদ্যার্থী, তাদের যে কি অসুবিধা, তাদের যে কি অসুবিধা সে একমাত্র তারাই বোঝে। এই বৃষ্টিতে ভেজা, সর্দি কাশি জ্বর হওয়া। ফোনদীপের তো সেসব বালাই নেই। ঘরে বসবে, মান কি বাত বলবে, বউয়ের একটুখানি ছুলবে, মানে পিন্ডিটা ছুলবে, তারপরে চটকাবে, তারপরে তো খাবে, তো বউয়ের পিন্ডিটা ছুলবে, ব্যাস লাখ লাখ টাকা ইনকাম করবে আর হরেক রকম বসে বসে খাবে, তাই না? রোদ্রে ঘর থেকে বেরোতে হবে না, ধুলোবালি গায়ে মাখতে হবে না, বৃষ্টিতে ঘরে বসে মজা নেবে, পকোড়া খাবে, খিচুড়ি খাবে, ডিম কষা খাবে, আর জানালা খুলে বৃষ্টি দেখবে। লাইফ হতো ऐसा, তাই না? লাইফ হতো ऐसा। এই ইউটিউবের দৌলতে যারা যারা আমরা আছি, লাইফ হতো ऐसा। ভাই, আমাদের কথা ছেড়ে দাও। বৃষ্টি, শীত, গ্রীষ্ম, বর্ষা, 12 মাস সংসারের কাজ করতে হয়। সংসারের কাজ করে নিয়ে তারপরে ভিডিও করতে হয়, তাই না? আমি আমার কথাই বলছি। যারা যারা বলে কোনো কাজ নেই, ভাই সব কাজ একা হাতে করি। হ্যাঁ, সংসার ছোট, তাতে কি, সেই কাজটুকুও তো করতে হয়। কত ব্লগার আছে, তাদের সবার সংসার এখন নিউট্রাল, ছোট ছোট, কিন্তু তারপরেও তাদের কাজে লেট, উঠতে লেট, শুইতে লেট, ঘুমাইতে লেট, খাইতে লেট, সব কিছুতে লেট। কিন্তু আমাকে দেখো, আমি সব কিছু টাইম টু টাইম করি, প্লাস 4টে ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিই। ভাই, বড়াই তো করা বানতা হ্যাঁ না? নেক্সট, এইবার আসি একটা কথায়, যেটা কিনা ফোনদীপের মাসিমাকে নিয়ে বলবো। মানে ফোনদীপের মা আমাদের মাসিমা। আমি কালকের থেকে বিষয়টা নোটিশ করেছি, ভেবেছি একটা বিষয় নোটিশ না করে, প্রপার নোটিশ না করে কিন্তু সেই বিষয়টা নিয়ে বললে পরে মানে কি বলবো, একটা থাকে, জায়গা থাকে মানুষের আমাদেরকে বলার। সেই বিষয়টা হলো ফোনদীপের মাকে নিয়ে। বললামই তো, গতকালকে দেখলাম সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়ার সময় বেশ একটা সুন্দর ঠাকুরের একটা চালিয়ে দিয়েছে, মিউজিক চালিয়ে দিয়েছে ফোনদীপ। হঠাৎ করে দেখছি কি ফোনদীপের মা ধূপ ধুনো দিতে দিতে যাচ্ছে। আচ্ছা, ধূপ ধুনো দিতে গেলেও তো আমাদের ঠাকুরের বাসন কোসন সবকিছু টাচ করতে হয়। দেখলাম ফোনদীপের মা অর্থাৎ মাসিমা যেই ড্রেসটা পরে, যেই শাড়ি ব্লাউজ পরে খাওয়া দাওয়া করলো দুপুরের, সেই একই কাপড়ে ঠাকুরের সন্ধে পুজো দিচ্ছে, প্লাস সেই একই কাপড়ে পরের দিনও কাজ করে চলেছে। অর্থাৎ না খাওয়া কাপড় ছাড়লো ঠাকুর পুজো দেওয়ার সময়, না বাসি কাপড় ছাড়লো পরের দিন কাজ করার জন্য। আচ্ছা, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, আমি তো বলে দিয়েছি যে আমার একটা নাইট ড্রেস আছে, যে তার জন্য আমার বাসি কাপড় ছাড়তে হয় না। কিন্তু আমি কিন্তু ঠাকুর পুজো দেওয়ার সময়, সন্ধে পুজো দেওয়ার সময় আমার কিন্তু আলাদা নাইটি আছে, আর ঠাকুর পুজো দেওয়ার সময় এসে তো ধোয়া কাপড়ই পরি। আর আমার যে আলাদা নাইটি আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তাহলে এনার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কেন ওঠে না? এনার জন্য কেন এই প্রশ্নগুলো ওঠে না? যে উনি কেন বাসি কাপড় ছাড়ছে না, উনি কেন খাওয়া কাপড়ে ঠাকুর ধরছে, কেন আসে না এই প্রশ্নগুলো? আজকে আমি এই প্রশ্নগুলো ছুড়ে দিলাম। মানুষকে ডাক দেওয়া তখনই উচিত যখন সে ডাক দেওয়ার কাজ করে। তো ওনাকে দেখলাম ডাক দেওয়ার মতন কাজ করতে। যারা কিনা মিনাকে বলেছিল নাইটি পরার জন্য, নষ্টা চরিত্রের মহিলা, তাদের বাড়িতে আমি দেখলাম মিনার বৌদি গতকালকে যখন বিরিয়ানি খাচ্ছে তখন একটা পিঙ্ক কালারের নাইটি পরা, যখন পুজো দিচ্ছে, সন্ধেবেলা যখন পুজো দিচ্ছে তখন দেখলাম রেড কালারের একটা নাইটি পরা, অর্থাৎ জামা কাপড় ছেড়ে পুজো দিচ্ছে। কিন্তু এত বয়স্ক একজন মহিলা, যাদের বাড়িতে কিনা নাইটি পরা নিয়ে তোলপাড় ঘটনা চলেছে, নানান রকম কুমন্তব্য করেছে যারা নাইটি পরে তাদের সম্পর্কে, তাহলে সেই বাড়িতে এরকম অনাচার কিসের জন্য? কিসের জন্য এরকম অনাচার? এটা একটা বড় প্রশ্ন থাকলো আমার ওদের কাছে।
আচ্ছা, নেক্সট, মেয়েটা কে? ফার্স্ট টাইটেলে লেখা মেয়েটা কে। ফন্দীপের কাছে সো বেসলেস একটা রিপ্লাই আসলো, সেটা হলো মেয়েটা ওদের এক রিলেটিভ। হ্যাঁ, মেয়েটিকে দেখায়নি, আমি কিন্তু বলেছিলাম মহিলা, বাট ফন্দীপ বলল মেয়ে। আচ্ছা, মেয়েটি হচ্ছে ফন্দীপদের একজন রিলেটিভ। মেয়েটিকে ক্যামেরাতে দেখায়নি কারণ বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে মেয়েটিকে ফন্দীপ দেখানো ক্যামেরাতে মানে কি বলবো, ঠিক বোধ করেনি, উচিত বোধ করেনি। কারণ মেয়েটির সামনেই বিয়ে, মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে, সেই কারণের জন্য ফন্দীপ মেয়েটির মুখ দেখায়নি ভিডিওতে। আচ্ছা, আমরা অনেক সময়, আচ্ছা প্রথম কথা হচ্ছে ফন্দীপ, এই যে যা চলছে, তুমি যে বললে যা কিছু চলছে, এই যে যা কিছু চলছে, শুরুয়াতটা কে করেছিল ভাই? এই যে নোংরা কন্ট্রোভার্সির শুরুয়াত, চরিত্র বিক্রি, চরিত্রহীন নোংরা নোংরা কথা বলা, ইনক্লুডিং ইউ, তুমিও বলেছ, এই শুরুয়াতটা কে করেছে? শুরুয়াতটা তুমি করেছ, তোমার নিজের চ্যানেল থেকে শুরু করেছ, এখনো পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে। ওদিকে যাকে নিয়ে করেছো সে কুটি কত গুনে গুনে আনসার দিয়েছে, তাও ভদ্রতার সাথে। না তোমাদেরকে ছোট লোক বলেছে, অপদার্থ বলেছে, না কুকুরের সঙ্গে তুলনা করেছে। নোংরা কন্ট্রোভার্সি যদি কেউ করে থাকে একটা ব্লগার হয়ে, সেটা তুমি করেছো তোমাদের এই রিলেশনের মধ্যে। তাহলে কেন করেছিলে? আচ্ছা, করেছিলে, তোমার চ্যানেল, তুমি যা খুশি করতে পারো। তোমার রিলেটিভ এসেছে, ভাই এত বড় একটা ফালতু মিথ্যে কথা না বললে হতো না? তোমাদের বাড়িতে যবে থেকে দেখছি শুধুমাত্র গেস্ট, মানে আত্মীয়, অতিথি, আত্মীয় না অতিথি, সেই অতিথি এসেছে, তারা হলো তোমার ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এছাড়া তোমার আত্মীয় স্বজন কেউ আসেনি। আফটার দিস ইনসিডেন্ট তোমার কোনো আত্মীয় স্বজন তোমাদের বাড়িতে আসেনি, আর তোমরাও কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওনি, এই এক্সেপ্ট এই আসানসোল আর তার আগে ওই বাড়িতে যাওয়ার আগে। এছাড়া তোমাদের যে কাছের আত্মীয় স্বজন, তাদের কারো বাড়িতে তুমি যাওনি। এবার তুমি যে বলছো যে যে এসেছিল সে তোমাদের রিলেটিভ, যদি রিলেটিভই হবে তাহলে একা এসেছিল, আর একা এসে থাকলে সে নিশ্চয়ই বহু দূরের কেউ না, সে নিশ্চয়ই কাছের কেউ, তাই না? কেন এত মিথ্যে কথা বলা ফন্দীপ? একটা মিথ্যে কথাকে ঢাকতে না হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যে কথা বলতে হয়। আর তুমি সেই শুরুয়াতটা করে দিলে যে যে এসেছিল সে তোমাদের বাড়িতে তোমাদের এক রিলেটিভ। কখনো না, সে তোমাদের রিলেটিভ কখনো নয়। যেই মেয়েটি এসেছিল তার সাথে তোমার একটা সম্পর্ক বর্তমানে চলছে। নতবা তুমি বলতেই পারতে যে আমাদের বাড়িতে এক রিলেটিভ এসেছে, আমার এক বোন হয় বা কেউ হয় সম্পর্কে, সে এসেছে, তো কিন্তু সে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, যা সিচুয়েশন চলছে আমি তাকে ক্যামেরাতে শো করাতে রাজি নই। কিন্তু পুরো বিষয়টা তুমি চাপিয়ে গেছো, পুরো বিষয়টা তুমি চেপে গেছো। সেটা তো ধুরন্ধর কিছু, মানে ক্ষুরোধর দৃষ্টিসম্পন্ন কিছু দর্শকের জন্য তুমি ধরা পড়ে গেছো। তার জন্য তুমি স্বীকার করতে বাধ্য হয়েছো। তুমি মিথ্যে কথা বলেছো ফন্দীপ, যে যে মেয়েটি এসেছিল সেই মেয়েটি তোমাদের কোনো রিলেটিভ এবং তার বিয়ে ঠিক হয়ে গেছে না, তার সাথে তোমার সম্পর্ক রয়েছে, আর সেই কারণের জন্যই তুমি চেপে গেছো। রিলেটিভ এসেছে, যা চলছে তাতে করে সে ক্যামেরা ফ্রেন্ডলি নাই হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে চেপে কেন যেতে হবে? আমাদের চেপে ধরার জন্য তোমাকে কেন মুখ খুলতে হবে, তাও মিথ্যে কথা কেন বলতে হবে? তুমি মিথ্যে কথা বলেছো, তুমি ফেসে গেছো, তুমি তোমার মিথ্যে কথাতে ফেসে গেছো, ঠিক আছে? এছাড়া তো আর ফাঁসানোর কিছু নেই, তুমি মিথ্যে কথা বলেছো। এবার আসি তোমার ভয় না মনুষ্যত্ব, এটা নিয়ে তুমি একটা কনফিউশন তৈরি করেছো নিজের মধ্যেও দর্শকদের মধ্যেও। তুমি যে যেগুলো শোনাবে বলেছিলে, কিছু ভয়েস ক্লিপ, কিছু ভিডিও ফুটেজ তুমি নিজেই বলেছিলে যে তুমি দেখাবে আমাদেরকে বা শোনাবে, তারপরে তুমি ডিলে করছো, দেখাচ্ছ না, শোনাচ্ছ না। এটা নিয়ে তোমার নিজের দালাল দিদি
সে বলেছে তুমি নাকি বিশাল ভীতু, তুমি নাকি ম্যা 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 করো, তোমরা প্রচন্ড ভীতু, সেই কারণে নাকি তুমি দেখাচ্ছ না। বাট আজকে তোমার মুখে শুনলাম কি তুমি দেখাচ্ছ না, তার একটাই কারণ, তুমি তোমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। ও মাই ডগ, ও মাই ডগ, ছেলেটার ভবিষ্যৎ দুই হাতে 6 হাতে। তোমার পরিবারের 3 জন, তোমরা 3 জন, 3 দুগুনি 6 হাতে স্পয়েল করে রেখে দিয়েছো। তোমরা হচ্ছ স্পয়লার, তোমাদের নিজের বাড়ির বংশধরের ভবিষ্যৎ স্পয়লার, ফিউচার স্পয়লার। বুঝতে পেরেছ? তুমি নেহাতি ভয় পাচ্ছ, কারণ তুমি এমন একটা স্টেটমেন্ট দিয়ে রেখেছো যে আমি যেদিন এই ভিডিও ফুটেজ বা রেকর্ডিং রিভিল করব সেই দিনের পর থেকে তোমার বউ, লিগ্যাল ওয়াইফ, সমাজে মুখ দেখাতে পারবে না। তো এটা থ্রেট, ব্ল্যাকমেল করা, আর সেটা করা ক্রাইম। সেটা তুমি বুঝতে পেরে তুমি নিজেকে মানে কি বলবো, চেপে রেখেছো, বলছো না, দেখাচ্ছ না, শোনাচ্ছ না। তোমার ছেলের ভবিষ্যতের চিন্তা, তোমার যদি ছেলের ভবিষ্যতের চিন্তা হতো 17 আগস্ট রাত দুপুর বেলা তুমি ওইভাবে বউ পালিয়ে গেছে, এই করেছে সেই করেছে, পরপুরুষের সঙ্গে রয়েছে, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ভেরি রিসেন্ট ছোট লোক, অপদার্থ, কুকুর, এই সমস্ত বলতে তোমার বউকে হায়না বেবুনের মধ্যে তুমি ছেড়ে দিয়েছ স্বইচ্ছায়, ছেড়ে দিয়ে তারপরে তাদের কাছে তার প্রুফগুলো তুলে দিয়ে সেখান থেকেও তাকে ন্যাংটো করেছো প্রত্যেক দিন। আর আজকে তোমার হঠাৎ করে মনে পড়েছে তোমার ছেলের ভবিষ্যৎ যুক্ত আছে এর সঙ্গে। এটা কিচ্ছু না ফন্দীপ। আজকে তুমি যেই কাদাটা মিনার গায়ে ছিটাচ্ছ তার ডবল কাদা তোমার গায়ে ছিটবে, তোমার ছেলের গায়ে ছিটবে। কিচ্ছু করার নেই, এটাকে বলে কর্মা। বড় 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 যেই কর্মফলগুলো না, সেগুলো রিটার্ন পেতে না অপেক্ষা করতে হয়। তো তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি আপাত দৃষ্টিতে সবার কাছে সৎ সেজে বেড়াচ্ছ। তুমি এই দিনের কথা মনে রেখো, যেই দিন তোমার বাড়িতে তাণ্ডব হবে, তাণ্ডব। আর সেটা যখন তোমার ছেলেটা বড় হবে তখন হবে। তুমি যেই ছেলের ভবিষ্যতের কথা বলে নিজেকে সেফ সাইডে রাখছো যে আমি ভয় পাই না, তো ভয় পাও না, তুমি ভয় পাও না। ক্রাইম করতে গেলে সবাই ভয় পায়, আর তুমি যেটা করার কথা বলেছো সেটা ক্রাইম। সেটা বুঝে তুমি নিজেকে আটকে রেখেছো, আর সেটাকে বলছো ছেলের ভবিষ্যতের দোহাই দিচ্ছ তুমি। ছি 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 ছি, এত বড় খিল্লি নিজেকে নিজে না উড়ালেই পারতে। তুমি চিন্তা করো ছেলের ভবিষ্যতের, এই সমস্ত কথা বলো না। তুমি নিচে নেমে গেছো অনেক, এখন দর্শকের কাছে খিল্লির পাত্র হচ্ছ। বউয়ের নামে কেস করে তুলে ফেলা, তারপরে বউকে প্রত্যেক দিন উস্কানো, কিন্তু বউ তোমার দিকে ফিরে একটা পাদও দেয় না তোমার দিকে। তোমাকে উদ্দেশ্য করে তোমার বউ একটা পাদও মারে না, কিন্তু তুমি নিজেই একাই ছটফট 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 করছো। এর থেকে বেশি খিল্লিবাজ আর কে হতে পারে বলো? তো যাই হোক বন্ধুরা, এই রইল আজকের আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সিরিয়াস এবং সেন্সিটিভ টপিক এইভাবেই ঠান্ডা মাথায় আমি আলোচনা করব। ভালো লাগলে খুব ভালো, আমার উপরি পাওনা। সবাই তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।